একটা সম্পূর্ণ শহর যদি কোষ হয় তবে সেই শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ব্যস্ত রান্নাঘর বা ওই শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানা হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট। একদম নিখুঁত একটা তুলনা। তবে এই অঙ্গাণুটিকে শুধু রান্নাঘর বললে এর পুরো ক্ষমতাটা আসলে বোঝানো যায় না। তাই নাকি? হ্যাঁ, এটি মূলত শক্তি রূপান্তরের এক অসাধারণ মাস্টারপিস। একটু ইতিহাসের দিকে তাকালেই বিষয়টা আরও স্পষ্ট হয়। মানে 1883 সালে বিজ্ঞানী শিম্পার যখন প্রথম উদ্ভিদ কোষে এই সবুজ বর্ণের প্লাস্টিড পর্যবেক্ষণ করেন আর এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট, তাই তো? ঠিক তখন থেকেই মূলত এর ভেতরের বিস্ময়কর জগৎ উন্মোচিত হতে শুরু করে। মূল ব্যাপার হল এই অঙ্গাণুটির প্রধান পরিচয় কিন্তু এর রং। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি এর আধিক্যের কারণে এটা এমন গাঢ় সবুজ দেখায়। কিন্তু এই সবুজের আড়ালেও তো আরও কিছু রঙের খেলা থাকে বলে জানতাম। এই রঞ্জকগুলো নিশ্চয়ই শুধু সবুজ রং তৈরি করার জন্য বসে নেই। একদম ঠিক ধরেছেন। সবুজ রঙের আধিপত্য থাকলেও এর সাথে কমলা বর্ণের ক্যারোটিন আর হলুদ বর্ণের জ্যান্থোফিল এগুলো বিভিন্ন অনুপাতে মিশ্রিত থাকে। ও আচ্ছা, কমলা আর হলুদ রঞ্জকও থাকে। হ্যাঁ, আর সংখ্যাগত দিক দিয়ে এই অঙ্গাণুর বিস্তারটাও বেশ চমকপ্রদ। উচ্চ শ্রেণীর উদ্ভিদের একটা পরিণত কোষে সাধারণত 25 থেকে 60টি প্লাস্টিড থাকে। আচ্ছা, যার মধ্যে 10 থেকে 40টি হল ক্লোরোপ্লাস্ট। তবে কোষের বয়স বাড়ার সাথে সাথে কোষটি যখন বয়স্ক হতে থাকে তখন এই সংখ্যা স্বাভাবিকভাবেই কম থাকে। বুঝতে পেরেছি। আর শৈবালের ক্ষেত্রে ব্যাপারটা কেমন? শৈবালের জগতে চিত্রটা একটু ভিন্ন। সেখানে প্রতি কোষে মাত্র এক বা একাধিক প্লাস্টিড থাকতে দেখা যায়। আচ্ছা, ক্লোরোপ্লাস্টের আকৃতির কথা ভাবলেই কিন্তু সাধারণত ওই ক্ষুদ্র লেন্স বা ডিস্কের মতো একটা ছবি আমাদের মাথায় আসে। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু রিসার্চ নোটে একটা বিষয় দেখে বেশ অবাক লাগছিল যে নিম্ন শ্রেণীর উদ্ভিদে এটা কতটা অদ্ভুত আর বৈচিত্র্যময় হতে পারে। মনে হচ্ছে যেন উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো বিবর্তনের এক পর্যায়ে এসে একটা নির্দিষ্ট ডিজাইনে থিতু হয়েছে। হ্যাঁ, আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে যেন প্রকৃতির এক্সপেরিমেন্ট চলতেই আছে। বৈচিত্র্যটা সত্যিই দেখার মতো। ঠিক। উচ্চ শ্রেণীর উদ্ভিদে আকৃতি ওই ক্ষুদ্র লেন্স বা ডিস্কের মতোই থাকে, যার ব্যাস সাধারণত 3 থেকে 5 মাইক্রন। কিন্তু নিম্ন শ্রেণীর উদ্ভিদ বা শৈবালের জগতে গেলে মনে হবে যেন প্রকৃতির এক বিশাল আর্ট গ্যালারিতে প্রবেশ করা হয়েছে। দারুণ বলেছেন। যেমন ধরুন ওই পিথোফোরা শৈবালের কথা। হ্যাঁ, পিথোফোরাতে এই ক্লোরোপ্লাস্ট একেবারে গোলাকার, আবার ক্ল্যামিডোম্যানাসে এটা দেখতে ঠিক পেয়ালা বা কাপের মতো। আর তারার মতো দেখতেও তো একটা আছে, তাই না? ঠিক। জাইগনেমাতে এটি তারকাকার বা তারার মতো দেখতে, আর ওডোগোনিয়ামে এটি জালিকাকার। আর স্পাইরোজায়রার সেই সর্পিলাকার বা প্যাঁচানো আকৃতির বিষয়টা তো একেবারে অকল্পনীয়। একটা কোষের ভেতরে থাকা অঙ্গাণু সোজা অবস্থায় ওই কোষের দৈর্ঘ্যের চেয়েও বেশি লম্বা হতে পারে। হ্যাঁ, এটা সত্যিই বিস্ময়কর। এর পাশাপাশি ইউলোথ্রিক্স শৈবালে আংটি বা ফিতা, যাকে গার্ডল আকৃতি বলা হয়, তেমন ক্লোরোপ্লাস্টও দেখা যায়। দেন এত জটিল আর বৈচিত্র্যময় একটা অঙ্গাণু আসলে জন্ম নেয় কোথা থেকে? এটা কি শুরু থেকেই এমন সবুজ আর স্বয়ংসম্পূর্ণ থাকে? না না, ব্যাপারটা এত সহজ নয়। দৈনন্দিন জীবনের একটা সাধারণ উদাহরণ যদি টানি, ধরুন সবুজ ঘাস কিছুদিন ইটের নিচে ঢাকা থাকলে তো ফ্যাকাশে হয়ে যায়। এর পেছনে নিশ্চয়ই কোষীয় কোনো মেকানিজম আছে। এই ফ্যাকাশে হয়ে যাওয়ার মেকানিজমটা বুঝতে হলে এর উৎপত্তি রহস্যটা জানতে হবে। নিম্ন আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে এই উৎপত্তি প্রক্রিয়ায় বিশাল পার্থক্য আছে। কেমন পার্থক্য? নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে উৎপত্তিটা বেশ সরল। সেখানে পুরনো ক্লোরোপ্লাস্ট সরাসরি বিভাজিত হয়ে নতুন ক্লোরোপ্লাস্ট তৈরি করে। আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে? উচ্চ শ্রেণীর উদ্ভিদে এর যাত্রা শুরু হয় অত্যন্ত ক্ষুদ্র, মাত্র 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট গোলাকৃতির একটা বস্তু থেকে, যাকে আদি প্লাস্টিড বা প্রোপ্লাস্টিড বলা হয়। একটু দাঁড়ান, তার এই আদি প্লাস্টের শুরুতে ক্লোরোপ্লাস্টের মতো কিছুই থাকে না? একদমই না। শুরুতে এই আদি প্লাস্টিডে ঘন স্ট্রোমা আর একটা দ্বিস্তরে আবরণী থাকে ঠিকই, কিন্তু এতে কোনো ক্লোরোফিল থাকে না। এরা সম্পূর্ণ বর্ণহীন থাকে। ও আচ্ছা, সূর্যালোক পেলেই কি আসল জাদুটা শুরু হয়? ঠিক তাই। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল তৈরি হতে থাকে। এই পর্যায়ে একটা দারুণ কাঠামোগত পরিবর্তন ঘটে। আদি প্লাস্টিডের ভেতরের স্তর থেকে ক্ষুদ্র ক্ষুদ্র ফোস্কা বা ভেসিকল বেরোয় আসে। তারপর সেগুলো দিয়ে কি হয়?
এই ভেসিকলগুলো ধাত্রের মধ্যে সমান্তরালভাবে সজ্জিত হয় আর একে অপরের সাথে মিলিত হয়ে ল্যামেলাম গঠন করে। এভাবেই ধীরে ধীরে এটি লেন্স আকৃতি পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আর যদি আলো না পায়, ওই ঢাকা পড়া ঘাসের মতো? আলো না পেলে এটি আর সবুজ হতে পারে না, তখন এটি বর্ণহীন লিউকোপ্লাস্টে পরিণত হয়। দেন আলো পেলে তবেই কারখানাটি চালু হয়। দারুণ একটা মেকানিজম। আচ্ছা, এবার এই কারখানার দেয়াল বা আবরণী ঝিল্লির কথায় আসা যাক। সাধারণত সব কোষ ঝিল্লিতেই তো ফসফোলিপিড থাকে। হ্যাঁ, সাধারণত তাই থাকে। কিন্তু নোট অনুযায়ী ক্লোরোপ্লাস্ট এখানে কিভাবে যেন একটা নিয়ম ভেঙেছে। এই নিয়ম ভাঙাটাই ক্লোরোপ্লাস্টের অন্যতম বড় বৈশিষ্ট্য। গঠনগত দিক থেকে ক্লোরোপ্লাস্ট মূলত 3 মেমব্রেন বা আবরণী দ্বারা তৈরি 3 প্রকোষ্ঠ বিশিষ্ট অঙ্গাণু। 3 প্রকোষ্ঠ বিশিষ্ট? হ্যাঁ, বহিস্তর, অন্তস্তর এবং থাইলাকয়েড মেমব্রেন। বাইরের যে দ্বিস্তর বিশিষ্ট পর্দা থাকে সেটি লিপিড ও প্রোটিন দিয়ে তৈরি এবং এটি 40 থেকে 60 অ্যাংস্ট্রম পুরু। আর এটা তো আংশিক অনুপ্রবেশ্য, তাই না? একদম। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল এখানে ফসফোলিপিডের পরিবর্তে গ্লাইকোসিল গ্লিসারাইড থাকে। এটা একটা চরম ব্যতিক্রমী গঠন। ফসফোলিপিডের জায়গায় গ্লাইকোসিল গ্লিসারাইড, এর বৈজ্ঞানিক গুরুত্বটা কি আসলে? এই ব্যতিক্রমী গঠনটি মূলত ভেতরের সমস্ত বস্তুসমূহকে সুরক্ষা দেয় এবং ঠিক কোন কোন পদার্থ ভেতরে প্রবেশ করবে বা বাইরে যাবে, মানে নির্বাচিত পদার্থের অনুপ্রবেশ নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করে। দেন এই কঠোর আবরণী পেরিয়ে ভেতরে প্রবেশ করলেই তো দেখা যায় স্ট্রোমা বা ম্যাট্রিক্স। হ্যাঁ, একদম। এটা যেন একটা ব্যস্ত রাসায়নিক স্যুপ, যেখানে কারখানার সব কাঁচামাল ভাসছে। খুব সুন্দর একটা রূপক। পর্দার ভেতরে থাকাই স্বচ্ছ, দানাদার আর সমসত্ব তরল মাধ্যমটি মূলত পানিগ্রাহী বা হাইড্রোফিলিক এবং কলয়েডধর্মী। একেই ম্যাট্রিক্স বা স্ট্রোমা বলা হয়। এই রাসায়নিক স্যুপের উপাদানগুলো দেখলে সত্যি অবাক হতে হয়। এর ভেতর 70S রাইবোজোম, অসমোফিলিক দানা, নিজস্ব ডিএনএ, আরএনএ, বিভিন্ন প্রোটিন আর ভিটামিন ভাসমান অবস্থায় থাকে। শুধু তাই নয়, এর সাথেই থাকে শর্করা তৈরির বিভিন্ন অতি প্রয়োজনীয় এনজাইম। আর খনিজায়নের কথাও ভুললে চলবে না, যেমন ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক ও ম্যাঙ্গানিজ। এগুলো সবই তো অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই। এই স্ট্রোমার সবচেয়ে বড় বৈজ্ঞানিক গুরুত্ব হল সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়, মানে কার্বন বিজারণের C3 এবং C4 চক্র ঠিক এখানেই ঘটে থাকে। দেন স্ট্রোমার এই তরলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে গ্রানা। এদের গঠন দেখলে মনে হয় যেন নিখুঁতভাবে সাজানো বহুতল ভবন। হ্যাঁ, ঠিক যেন বহুতল ভবন। স্ট্রোমার মধ্যে নিহিত এই 10 থেকে 100টি থলে সদৃশ চাকতির ত্রিমাত্রিক সজ্জার স্তম্ভকেই গ্রানাম বলা হয়, বহুবচনে যা গ্রানা। যেখানে প্রতিটি তলা হলো এক একটা থাইলাকয়েড। প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত কতগুলো গ্রানা থাকে? প্রতিটি ক্লোরোপ্লাস্টে সাধারণত 40 থেকে 60টি গ্রানা থাকে, আর একটা গ্রানামের আকার 0.3 থেকে 1.7 মাইক্রোমিটার হয়ে থাকে। আর চাকতির মতো ওই থাইলাকয়েডগুলোর আকার কেমন হয়? প্রতিটি থাইলাকয়েডের প্রস্থ 100 থেকে 300 অ্যাংস্ট্রম। এদের ভেতরের প্রকোষ্ঠেই কারখানার মূল কাজটা ঘটে। মানে এখানেই সব রঞ্জক পদার্থ থাকে? ঠিক। ক্লোরোফিল এ, বি, জ্যান্থোফিল, ক্যারোটিন, লিপিড ও এনজাইম থাকে। এই বস্তুগুলোকে একত্রে স্ফটিকাকার দানার মতো দেখায়, যাদের একসময় কোয়ান্টোসম বলা হতো। তার মানে আলোক নির্ভর বিক্রিয়া আর ফসফোরাইলেশন এখানেই ঘটে? একদম ঠিক। আলো এই থাইলাকয়েডে আঘাত করে শক্তির প্রবাহ শুরু করে। দেন? আচ্ছা, এতগুলো বহুতল ভবন বা গ্রানা পাশাপাশি দাঁড়িয়ে আছে, কিন্তু এরা কি একে অপরের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন? না, বিচ্ছিন্ন নয়। তার মানে স্ট্রোমা ল্যামেলি নামের সূক্ষ্ম নালিকাগুলো এখানে সেতুবন্ধন হিসেবে কাজ করে? হ্যাঁ, পাশাপাশি অবস্থিত দুটি গ্রানার কিছু সংখ্যক থাইলাকয়েড অত্যন্ত সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত থাকে। এই সংযোগ সাধনকারী নালিকাকেই স্ট্রোমা ল্যামেলি বা অনেক সময় ইন্টারগ্র্যানাল ফ্রিটস বলা হয়। এই নালিকাগুলোর শারীরবৃত্তীয় গুরুত্ব তো অনেক। আচ্ছা, এদের ভেতরেও কি ক্লোরোফিল থাকে? হ্যাঁ, এদের অভ্যন্তরেও সামান্য পরিমাণে ক্লোরোফিল বিদ্যমান থাকে। ও আচ্ছা, তার মানে এরাও আলো শোষণে একটু হলেও অংশ নেয়। ঠিক তাই। দেন এবার এই কারখানার প্রোডাকশন লাইনের একদম গভীরে, মানে থাইলাকয়েডের মেমব্রেন বা পর্দার দিকে তাকালে দেখা যায় ফটোসিনথেটিক ইউনিট আর
এটিপি সিনথেস। হ্যাঁ, এটা তো যেন শত শত অণু নিয়ে তৈরি একটা মাইক্রোস্কোপিক টারবাইন। টারবাইনের সাথে তুলনাটা চমৎকার। থাইলাকয়েডের পর্দায় বা ভেতরের গাত্রে অসংখ্য গোলাকার বস্তু থাকে। এগুলোই হলো এটিপি সিনথেস। এতে এটিপি তৈরির সকল এনজাইম থাকে। আর ফটোসিনথেটিক ইউনিটে থাকা অণুগুলোর সংখ্যাটাও তো বেশ সুনির্দিষ্ট, তাই না? একদম। পর্দার অসংখ্য ফটোসিনথেটিক ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিন এবং জ্যান্থোফিলের প্রায় ৩০০ থেকে ৪০০টি অণু বিদ্যমান থাকে। এতগুলো অণু একসাথে কাজ করে? হ্যাঁ, আর এছাড়াও এনজাইম, ফসফোলিপিড, ধাতব আয়ন, কুইনোন, সালফোলিপিড এই সব কিছু মিলিয়ে ইউনিটের কাজ সম্পন্ন হয়। দেন এই পর্যায়ে এসে সবচেয়ে চমকপ্রদ তথ্যটা সামনে আসে। ক্লোরোপ্লাস্টের নিজস্ব মেমোরি বা ব্লুপ্রিন্ট, মানে নিজস্ব ডিএনএ আছে। এটা সত্যি দারুণ একটা বিষয়। এটা যেন কোষের ভেতর সম্পূর্ণ স্বাধীন আরেকটা অস্তিত্ব। বিজ্ঞানের ভাষায় একে অন্তর্মিথজীবী বা এন্ডোসিম্বায়োটিক বৈশিষ্ট্য বলা হয়। স্ট্রোমায় নিজস্ব বৃত্তাকার বা আদিকোষীয় ডিএনএ এবং 70S রাইবোজোম থাকে। একটা ক্লোরোপ্লাস্টে সম আকৃতির কতগুলো ডিএনএ থাকতে পারে? প্রায় ২০০টি ডিএনএ অণু থাকতে পারে। এরা নিজস্ব প্রতিলিপি সৃষ্টি আর প্রয়োজনীয় প্রোটিন তৈরি করতে পারে, তাই এদের অন্তর্মিথজীবী বিবেচনা করা হয়। এই নিজস্ব ডিএনএ না থাকলে কি ফটোসিনথেসিস সম্ভব হতো? একদমই না। নিজস্ব ডিএনএ না থাকলে ফটোসিনথেসিস প্রক্রিয়া সম্ভব হতো না। ক্লোরোপ্লাস্ট জিনোমে ১২০ থেকে ১৬০ কিলোবেস থাকে। আচ্ছা, এর কোডিং সক্ষমতা সম্পর্কেও কিছু ডেটা আছে নোটে? হ্যাঁ, এতে উল্টোভাবে সাজানো ডুপ্লিকেট রিপিট বা ডুপ্লিকেট ইনভার্টেড রিপিট আছে এবং ১২০ প্রকার প্রোটিনের কোডিং সিকোয়েন্স রয়েছে। দেন ভৌত গঠন থেকে এবার রাসায়নিক গঠনের দিকে নজর ঘোরানো যাক। ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের এত বড় একটা অংশ লিপিড আর প্রোটিন দিয়ে তৈরি দেখে অবাক হচ্ছিলাম। রাসায়নিকভাবে দেখতে গেলে ক্লোরোপ্লাস্ট মূলত কার্বোহাইড্রেট, মানে মূলত স্টার্চ, এছাড়া লিপিড, প্রোটিন, রঞ্জক, ডিএনএ, আরএনএ, এনজাইম ও খনিজ পদার্থ নিয়ে গঠিত। শুষ্ক ওজনের অনুপাতটা ঠিক কেমন? শুষ্ক ওজনের ১০ থেকে ২০% হল লিপিড আর ৩৫ থেকে ৫৫% হল প্রোটিন। আর এই প্রোটিনগুলোর মধ্যে আবার ভাগ আছে, তাই না? হ্যাঁ, প্রোটিনের ৮০% হল গাঠনিক বা অদ্রবণীয়, যা লিপিডের সাথে ঝিল্লি নির্মাণ করে। আর বাকি ২০%? বাকি ২০% দ্রবণীয়, যা এনজাইম হিসেবে থাকে। এছাড়া কোলিন, ইনোসিটল, গ্লিসারল এবং ইথানল অ্যামাইন হল সাধারণ লিপিড অ্যালকোহল। দেন রঞ্জক পদার্থের এই মিশ্রণকে একজন চিত্রকরের কালার প্যালেটের সাথে তুলনা করা যায়। কিন্তু এই প্যালেটে কোন রঙের আধিপত্য কতটুকু? নিখুঁত বৈজ্ঞানিক অনুপাতটা হল ক্লোরোফিলের মোট পরিমাণের মধ্যে ৭৫%ই হল ক্লোরোফিল এ। আর বাকি ২৫%? বাকি ২৫% ক্লোরোফিল বি। ও আচ্ছা, এর বাইরে তো সামান্য ক্যারোটিন ও জ্যান্থোফিল থাকে, তাই না? হ্যাঁ, এর বাইরে খুব সামান্য পরিমাণে ক্যারোটিন আর জ্যান্থোফিল থাকে। দেন এতক্ষণ তো আমরা যন্ত্রপাতির গঠন দেখলাম। এবার প্রধান প্রশ্নে আসা যাক। এই কারখানা আসলে প্রধানত কি কাজ করে? এর প্রধান কাজ হল সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করা। সৌর শক্তিকে রাসায়নিক বা জৈবিক শক্তিতে রূপান্তর করাটাই এর মূল কাজ। আর বাতাসের কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে কি করে? এটি বায়ুমণ্ডলের CO2কে RUBPতে যুক্ত করে। এছাড়া ফটোফসফোরাইলেশনে ভূমিকা রাখে, মানে সূর্যালোকের সাহায্যে এডিপিকে এটিপিতে রূপান্তর করে। আর ওই যে প্রোটিন তৈরির ব্যাপারটা? হ্যাঁ, প্রয়োজনে এরা নিজেদের প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে নিতে পারে। দেন খাদ্য তৈরির বাইরেও ক্লোরোপ্লাস্ট কিছু আন্ডারকভার বা নীরব কাজ করে, তাই না? নীরব কাজ বলতে কিছু অত্যন্ত জটিল জৈবিক প্রক্রিয়ার কথা বোঝানো হয়, যেমন এটি আলোক শোষণ বা ফটোরেসপিরেশন ঘটাতে সাহায্য করে। আর বংশগতির ক্ষেত্রেও তো এর একটা ভূমিকা আছে। ঠিক, এটি সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সে বা বংশগতিতে সহায়তা করে। বংশানুক্রমে নিজস্ব বৈশিষ্ট্যে স্বকীয়তা ধারণ করে রাখে। আর শক্তি উৎপাদন বা অক্সিজেন তৈরির দিক দিয়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অণু NADPH2 তৈরি করে এবং পানির স্যালক বিভাজন বা ফোটোলাইসিসের মাধ্যমে O2 তৈরি করে। দেন পুরো বিষয়টির সারমর্ম যদি টানি, বাইরের দেয়াল হলো সিকিউরিটি গার্ড আর ভেতরের সবকিছু হলো কারখানার শ্রমিক। একদম ঠিক। এই রক্ষণাত্মক বনাম কর্মবিধায়ক অংশের নিখুঁত শ্রম বিভাজন বা ডিভিশন অফ লেবার সত্যিই দারুণ।
দ্বিস্তর বিশিষ্ট বাহ্যিক আবরণী রক্ষণাত্মক বা প্রতিরক্ষাত্মক ভূমিকা পালন করে। বহিঃঝিল্লি তো ভেদ্য প্রকৃতির হয়, তাই না? হ্যাঁ, ভেদ্য হওয়ার কারণে এটি কাঁচামাল মানে CO2 প্রবেশ এবং উৎপাদিত দ্রব্য শর্করা সাইটোসলে পাঠানোর আদান-প্রদান নিয়ন্ত্রণ করে। আর ভেতরে স্ট্রোমা বা থাইলাকয়েড, ভেতরে স্ট্রোমা, থাইলাকয়েড এবং ফটোসিনথেটিক ইউনিট মিলিতভাবে খাদ্য তৈরি করে। তাই অন্তর্গঠন হল কর্মবিধায়ক বা উৎপাদক আর বহির্গঠন হল রক্ষণাত্মক। আলোচনার শীর্ষ পর্যায়ে এসে একটা অদ্ভুত মিলের কথা না বললেই নয়। কোষের আরেকটা পাওয়ার হাউস মাইটোকন্ড্রিয়ার সাথে ক্লোরোপ্লাস্টের কিন্তু দারুণ সাদৃশ্য রয়েছে। বিবর্তন আর গঠনগত দিক থেকে এই দুটি পাওয়ার হাউসের মিলগুলো আসলেই অবাক করার মতো। যেমন সোর্স টেক্সট অনুযায়ী একটা নির্দিষ্ট তথ্য হল উভয় অঙ্গাণুই একক পর্দা বেষ্টিত। আর দুটি নিজস্ব প্রতিরূপ সৃষ্টি করতে পারে। ঠিক, উভয়ে এক প্রকার শক্তিকে অন্য প্রকার শক্তিতে রূপান্তরিত করে। উভয়তেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ETS রয়েছে এবং এটিপির উৎপাদন ঘটে। তার মানে দুই অঙ্গাণুতেই নিজস্ব রাইবোজোম ও ডিএনএ বর্তমান। হ্যাঁ, আর ঠিক এই কারণেই এরা উভয়েই আংশিকভাবে স্বনিয়ন্ত্রিত অঙ্গাণু। এই বিস্ময়কর মিল আমাদের ভাবায় যে প্রাচীনকালে হয়তো কোনো স্বাধীন ব্যাকটেরিয়া কোষের ভেতরে ঢুকে এমন সোলার পাওয়ার তৈরি করতে শুরু করেছিল। এই ধারণাটা কিন্তু ভবিষ্যতে সিনথেটিক বায়োলজির জন্য বিশাল এক সম্ভাবনার দুয়ার খুলে দেয়। হয়তো একদিন মানুষের কোষেও এমন মেকানিজম তৈরি করা সম্ভব হবে। কে জানে, প্রকৃতির এই প্রাচীন রহস্য সত্যি আমাদের চিন্তার জগতে এক নতুন দিগন্ত এনে দেয়।